আসসালামু আলাইকুম। শুরু করছি মায়াবতীর ইচ্ছা পর্ব 15। লিখেছেন ইসরাত জাহান। বেলকনিতে দাঁড়িয়ে আছে মায়া, ভাবতে থাকে পুরনো অতীত। আজ থেকে ঠিক 9 বছর আগের কথা। অতীত ঢাকা একটি ম্যাচে ভাড়া থাকতো মায়া ও মৌ। পড়াশোনার জন্য শিবচর থেকে ঢাকা আসতে হয় তাদের। ভালোই যাচ্ছিল তাদের দিন। মায়ার যখন 18 বছরের যেদিন পা দেয়, ঠিক তার 2 দিন পর মায়া জানতে পারে রাজ আসবে দেশে। শাহানা পারভীন ও মাহমুদ সর্দার কথা বলছিলেন। মায়া জানে না ফোনের ওপাশে মাহমুদ সর্দার ছিলেন, কিন্তু তাদের শেষের কথা শুনতে পায় মায়া। শেষের কথাটি এমন ছিল, অবশেষে আমাদের মায়ের পুতুল বর মানে আমার শাহামির বাবা আসছে। কাল বিকালে আমার জামাই বাবাজি আসবে, আমার খুব খুশি লাগছে। মায়ের মুখে এতটুকু শুনে মায়া বুঝলো এতদিন সে যাকে পুতুল বর হয়ে জানতো, যাকে সে দেখেনি কিন্তু জানে যে তার একটি পুতুল বর আছে, সে দেশে আসবে। তখন মায়ের মনে আগ্রহ জাগে তার সেই পুতুল বরকে দেখার। জন্মদিন পালন করতে মায়া শিবচরে এসেছিল কয়েকদিন থাকবে বলে। জন্মদিন পালন হয়েছে, এখন সে তার পুতুল বরকে দেখতে চায়, তাই এখন সে ঢাকায় যাওয়ার জন্য তাড়াহুড়া করে। মায়ের মুখে শাহামির নাম শুনে মায়া বুঝতে পারল যে সে মাহমুদ সর্দারের ছেলে। মায়া যে তার নাম শুনেছে আর তার ছোটবেলার ছবি দেখেছে। সর্দার বাড়িতে থাকতে তো মায়া সবার ফ্যামিলির অ্যালবাম দেখত আর সেখানে নামগুলো শুনেছিল। যেহেতু কাল বিকেলে আসবে, তাই মায়া আজকেই ঢাকায় যাবে। পরীক্ষার নাম করে বের হয় মায়া। মৌ ও মায়া একসাথে আসে। মৌ জিজ্ঞাসা করে, তোমার তো এখন কোনো পরীক্ষা নেই আপু, তাহলে কেন মিথ্যা বললে? আমি একটা জিনিস জানতে চাই বোন, এখন বলা যাবে না, আগে নিজে ভালোভাবে জেনে নিই, তারপর তোকে বলবো। আচ্ছা। পরের দিন মায়া বিকেলে চলে যায় এয়ারপোর্টে। মিহিরের থেকে সব কিছু জেনে নেয়। মিহির শাহানা পারভীনের সাথে কৌশলে কথা বলে মায়াকে সব ডিটেলস বলে দেয়। মায়া ঠিক সেভাবেই সময় মতো পৌঁছে যায়। মুখে মাস্ক, মাথায় ওড়না ও চোখে সানগ্লাস দিয়ে নিজেকে ঢেকে রাখে মায়া। দেখতে পায় সেখানে দাঁড়িয়ে থাকা সর্দার বাড়ির পুরো পরিবারকে। মোহন সর্দার ও সোনালি সবাই আছে সেখানে। সবার দিকে চোখ বুলিয়ে নেয় মায়া। ঘৃণা জমে আছে তার এই লোকগুলোর উপর। প্লেন উড়ে আসে মায়ার মাথার অনেক উপর থেকে। আকাশের দিকে চোখ পিটপিট করে তাকিয়ে আছে মায়া। প্লেন আসার শব্দে মায়ার উত্তেজনা বাড়তে থাকে। এই যে এখনই বের হবে মায়ার পুতুল বর। কেমন দেখতে সে এটা মায়া জানে না। যেমনই দেখতে হোক না কেন, মায়ার মনে সে অজান্তেই জায়গা করে নিয়েছে। তার মা চেয়েছে তার পুতুল বর তার হবে। দেখতে বিশ্রী হলেও মায়া এই শাহামির রাজকে নিজের স্বামী হিসেবে মেনে নিতে রাজি। শিয়া ও হিয়া তখন অনেক ছোট, ফ্রক পরে আছে। হঠাৎ তাদের লাফালাফি দেখতে পায় মায়া। চিৎকার করে বলে, আমাদের ভাইয়া এসেছে, উড়ে উড়ে এসেছে আমাদের কাছে, ইয়ে! মাহমুদ সর্দার ওদেরকে দেখিয়ে দিচ্ছে, ওই যে রাজ এসেছে, তোমাদের ভাই। সবাই অনেক খুশি। মায়া ওদের ইশারা মতো তাকিয়ে দেখল। লম্বা সুঠাম দেহি এক যুবক, চোখে সানগ্লাস, মুখে ছোপ ছোপ দাড়ি, চুলগুলো স্পাইক করা, দেখতে শ্যামবর্ণের। রাজকে দেখার সাথে সাথে মনে ধরে যায় মায়ার। মুখ ফুটে নিজেই থেকে বলে, আমার পুতুল বর। রাজ এসে মাহমুদ সর্দারকে জড়িয়ে ধরে, তারপর পরিবারের সাথে ব্যস্ত হয়ে যায়। মায়ার চোখের দেখা যেন ফুরায় না, সে তাকিয়ে আছে তার এক দৃষ্টিতে। তারপর একটি অটো নিয়ে চলে আসে মায়া। ম্যাচের কাছাকাছি আসতে জ্যাম বেঁধে যায়। মায়া সেদিকে তাকিয়ে দেখে। বোর লাগছিল তাই আশেপাশে তাকালো। হঠাৎ চোখে পড়ল দূরে ফাঁকা একটি মাঠে মতো জায়গা। একদল লোক কালো রঙের ড্রেস পরে আছে। মায়ার ব্যাগে দূরবীন থাকে, ওটা দিয়ে দূরের জিনিস দেখতে থাকে সে। লোকগুলো প্রত্যেকের হাতে গুলি। একজন বৃদ্ধ লোককে ধরে আছে দুজন। ভিড়ের কারণে মায়া অটো নিয়ে দেখতে থাকে তাদের কর্মকাণ্ড। মনের অজান্তেই কৌতূহল বেড়ে যায় মায়ার, তাই অটোর ভাড়া মিটিয়ে নেমে যায় মায়া। এগিয়ে গিয়ে দেখতে থাকে। বৃদ্ধ লোকটির দিকে এগিয়ে আসছে এক যুবক। বৃদ্ধটি তার দিকে তাকিয়ে হাত জোর করে বলে, আমাকে ছেড়ে দাও বাবা, আমি আর এসব করব না। যুবকটি দাঁত কিরমির করে বলে, এই সমাজে নিরীহ ব্যক্তিদের শান্তিতে বেঁচে থাকতে দেখলে তোদের সহ্য হয় না, তাই না? এতক্ষণ তোর ক্ষমতায় এক নারীর অপহরণ চলছিল আর রাস্তায়
লোক চেয়ে চেয়ে দেখছিল। এখন আমার ক্ষমতায় তোর পাপের মৃত্যু হবে, আর ওরা চেয়ে চেয়ে দেখবে, কেউ কিছু বলবে না। এই সমাজে নারীদের বেঁচে থাকার অধিকার আছে, তারা শান্তিতে জীবনযাপন করার অধিকার রাখে বলে লোকটির পেটে ছুরি ঢুকিয়ে দেয়। আশেপাশের সবাই চোখ বন্ধ করে নেয়, ভয়তে কাঁপতে থাকে তারা। যুবকটির কথাগুলো মনে ধরেছে মায়ার। যেখানে মানুষ পাপ কাজকে টাকার বিনিময়ে সমর্থন করে নেয়, সেখানে এই যুবক কোনো অন্যায়ের বিচার করলো। সবার ভয় লাগলেও মায়ার কোনো ভয় লাগে না, তার কাছে মনে হয় এটাই উচিত কাজ। মায়া অনেক জোরে জোরে হাততালি দিয়ে ওঠে। হঠাৎ কারো হাততালি দেওয়ার শব্দে পিছনে তাকিয়ে রইল বীর। মায়াও তাকালো তার দিকে। সুরমা চোখে দেওয়া বীরের চোখে রক্তিম আভাস, দেখতে মাশাল্লাহ। যুবকটি এগিয়ে এলো মায়ার কাছে, বলে, এখানে কি করো মেয়ে? কনফিডেন্ট নিয়ে মায়া বলে, কোনো এক সাহসী পুরুষকে টাকার খেলার উঠতে না দেখে অন্যায়ের বিচার করতে দেখলাম। কেন যেন তাকে কাছ থেকে দেখতে ইচ্ছা করলো, হয়তো কিছু শিখতে পারবো তাই। অবাক হয়ে তাকালো মায়ার দিকে, বলে, নাম কি তোমার? মেহেরুন জাহান মায়া। আপনার? হালকা হেসে উত্তর দিল আরহাম খান বীর। এই শহরের মাফিয়া, এই শহরে বেড়ে ওঠা পাপের বিনাশকারী। বীরের চোখের দিকে তাকালো মায়া, দেখতে পেল হিংস্র রূপের পুরুষকে। মায়া সেদিকে তাকিয়ে থেকেই বলে, সব পাপের বিনাশ তো হয় না, কিছু পাপ যে চোখের আড়ালে থেকে যায়। যেগুলো চোখের সামনে প্রকাশ পায় সেগুলো দমন করতে ক্ষতি কি? মায়া মূলত মোহন সর্দার ও সোনালির কথা বলছিল, কিন্তু বীরের কথা তার ভালো লাগে। আশেপাশে যানবাহন চলতে থাকে, মায়ের কানে ভেসে আসে সেই শব্দগুলো। পিছনে তাকিয়ে দেখে নিল একবার, তারপর বলে, সময় কারোর জন্য থেমে থাকে না। এই যে চলমান গাড়ির মতো আমাকেও এখন এগিয়ে যেতে হবে। আপনার কথাগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। ইনফ্যাক্ট আপনাকে আইডল ভাবা যায়। আজ আসি তাহলে, ভাগ্য থাকলে আবার দেখা হবে, আর না থাকলে ভেবে নিব কোনো ভালো কিছুর জন্য আজ আমার এখানে পথ থেমে গিয়েছিল। বলেই চলে যায় মায়া। মায়ার যাওয়ার দিকে তাকিয়ে আছে বীর। বীরকে সবাই ভয় পায়। সেখানে অষ্টাধিক এক মেয়ে সাহস নিয়ে তার সাথে কথা বলল, তাও কিনা তার হাতে কাউকে খুন হতে দেখে। দিন যেতে থাকে নিজের মতো। বীর আর মায়ার দেখা হয় না। মায়া নিজেও ভুলে গেছে বীরের কথা, কিন্তু বীর ভুলেনি মায়ার কথা। মায়াকে না ভুললেও মায়াকে নিয়ে খুব বেশি উদাস ছিল না। মায়া প্রতিদিন সময় করে রাজকে দেখার জন্য এদিক ওদিক উকি দিত। রাজ যখন এমপি পদে থাকে তখন বিভিন্ন জায়গায় রাজের অ্যানাউন্সমেন্ট মায়া শুনতে থাকে। সেগুলো মায়া তার ফোনে ক্যাপচার করে নেয়। রাজকে যত দেখতে থাকে ততই রাজকে পাওয়ার আকাঙ্ক্ষা বাড়তে থাকে। রাজ যেগুলো ভাষণ দিয়ে বলতো, মায়া সেগুলো নিজের ব্রেনে সেট করে রাখতো। নারীদের জন্য, দরিদ্রদের জন্য বিভিন্ন বক্তব্য দিত রাজ, যেগুলো শুনে মন ছুঁয়ে যায় মায়ার। এভাবে কেটে যায় 2.5 মাস। হঠাৎ একদিন রাতে মায়া ও মৌ ঘুমিয়েছিল। এমন সময় মায়ার ফোনে কল আসে। মায়া ঘুম ঘুম চোখে ফোন নিয়ে কানে দিতে শুনতে পায় শাহানা পারভীনের হাফসাফ। মায়া ফট করে চোখ খুলে বলে, কি হয়েছে মা? শাহানা পারভীন হাঁপাতে হাঁপাতে বলেন, আমি মনে হয় আর বাঁচব না মা। জানি না আমি আজকে এখান থেকে বেঁচে ফিরবো কিনা, তাই বলে দিতে চাই। তোমার সাথে বড় ভাই মানে মাহমুদ সর্দারের ছেলে স্বামীর বাবার অনেক আগেই বিয়ে হয়েছে। আমি যদি মারা যাই তুমি নিজ দায়িত্বে ওই বাড়ির বউ হয়ে যাবে। আমি তোমাদের 4 হাত এক করতে পারলাম না। অনেক ইচ্ছা ছিল শাহমীরের বউ হয়ে তোমাকে দেখার। মৌকে তুমি দেখে রেখো, ওর প্রাপ্য মর্যাদা তুমি ওকে বুঝিয়ে দিও। ওরা আমাকে ধরে ফেললে আমি শেষ। কিন্তু মা, তুমি এখন কোথায়? আমি ঢাকা এসেছিলাম। তোমার দাদুকে যারা খুন করেছিল তাদের বিরুদ্ধে প্রমাণ পেয়েছি তাই। আর হ্যাঁ, তোমার দাদুকে যারা খুন করেছে তারা নারী পাচারের সাথে যুক্ত। শুধু তাই না, তারা আর কেউ না, ওই। আর বলতে পারল না শাহানা পারভীন। জোরে চিৎকার করে উঠে আহ! শাহানা পারভীনের মাথায় আঘাত করা হয়। মায়ার কানে এই চিৎকার ঘোরের মতো লাগে। তাড়াতাড়ি ফোনের লোকেশন অন করে নেয়। শাহানা পারভীন ও মায়ার ফোনের সাথে লোকেশন কানেক্ট করা হয়।
এটা মায়া করে রেখেছিল। তাড়াতাড়ি করে লোকেশন দেখে বের হয় মায়া। সেখানে যেতে যেতে বেশ দেরি হয়। যাওয়ার সময় পুলিশকে কল করে সব বলে দেয়। মায়া লোকেশন অনুযায়ী ওই জায়গায় পৌঁছে ঠিক, কিন্তু দেখতে পায় না কাউকে। আশেপাশে দৌড়ে দৌড়ে খুঁজতে থাকে। অন্ধকার এলাকায় কিছু চোখে আসে না তার। হঠাৎ দেখতে পেল ছোপ ছোপ রক্ত দিয়ে সোজা একটা লাইন। সেই লাইন বরাবর হাঁটতে থাকে মায়া। এগোতে এগোতে চলে আসে রাস্তার মাথায়। সেদিকে চোখ যেতেই মায়ার দেখতে পেল কিছু লোক তার মাকে রক্তাক্ত করে রেখেছে। শাহানা পারভিনের পায়ে জোরে বাড়ি দিল এক রিং হাতে দেওয়ার নারী। মায়া পুরো বোবা হয়ে যায়। মাথা ফাঁকা হয়ে আসে তার। গলা অবধি আসা কথাগুলো দলা পাকিয়ে এসেছে। মাকে এভাবে দেখে মায়ের মাথায় কাজ করা বন্ধ হয়। দূর থেকে পুলিশের গাড়ির শব্দ আসে, তাই খুনিগুলো দৌড়ে চলে যায়। পুলিশ সোজা গাড়ি নিয়ে আসামিদের ধরতে যায়। ওরা চলে যেতেই মায়া দেখলো একটি ট্রাক এগিয়ে এসেছে। ট্রাকটি আসার আগেই মায়া দৌড়ে রক্তাক্ত শাহানা পারভিনকে নিয়ে অনেক কষ্টে এক কোণায় চলে আসে। গভীর রাতে ফাঁকা রাস্তায় মায়া হাত বাড়িয়ে কাউকে পায় না। কত শত গাড়ি যাতায়াত করছে। মায়া হেল্প হেল্প বলে চিল্লাতে থাকে, কিন্তু কেউ একজন এসে সাহায্য করে না। না পেরে মায়া ওখানে হাঁটু গেড়ে বসে কান্না করতে থাকে। হঠাৎ একটি গাড়ি এসে মায়ার সামনে নামে। গাড়ি থেকে বের হয় বীর। মায়ার কাছে এসে বলে, এনি প্রবলেম? মায়া মুখ উঁচু করে তাকায়, দেখলো বীরকে। বীর অবাক হলো মায়াকে এখানে দেখে। জিজ্ঞাসা করে, তুমি এত রাতে এখানে কি করছো? মায়া আশার আলো পেয়ে উঠে দাঁড়ায়। বীরের কাছে এসে আকুতি মিনতি করে বলে, আমার মাকে বাঁচান প্লিজ। আমার মা ছাড়া আমি বাঁচবো না। দয়া করে বাঁচান আমার মাকে। বীর পাশে তাকিয়ে দেখলো শাহানা পারভিনের আহত দেহ। বীর শাহানা পারভিনকে কোলে নিয়ে গাড়িতে উঠিয়ে মায়াকে বলে, আমার গাড়িতে বসো, হসপিটাল নিয়ে যেতে হবে। মায়ার চোখের পানি মুছে গাড়িতে উঠে শাহানা পারভিনকে নিজের কোলে নিয়ে মৌকে মেসেজ করে বলে, আমি ব্যস্ত আছি বোন, চিন্তা করবি না। কাল হাসি এসে তোকে নিয়ে যাবে। হাসিকে কল করে বলে, মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি হসপিটালে যাচ্ছি, বাকি কথা পরে বলবো, তুমি সকালে এসে মৌকে নিয়ে যাবে। বলেই কল কেটে দেয়। হাসি এই রাতে আর ঘুমোতে পারে না। সকাল হওয়ার অপেক্ষা না করে তাদের বাড়ির গাড়ি নিয়ে বের হয়। একটু পর সূর্য উঠবে। যদি বিপদে কিছু হয় তাহলে তাকে এখনই যাওয়া উচিত। তার বিপদে মায়া ও শাহানা পারভিন ছিল। এখন শাহানা পারভিনের বিপদ সে থাকবে। হসপিটালে এসে তাড়াতাড়ি করে শাহানা পারভিনকে ভর্তি করে দেওয়া হয়। বীরের ক্ষমতায় সম্ভব হয়েছিল। বীর নিজ দায়িত্বে শাহানা পারভিনকে ভর্তি করিয়ে দেয়। শাহানা পারভিনকে অপারেশনের রুমে নেওয়া হয়েছে। মায়া মুখের হাত দিয়ে কাঁপছে। তার মায়ের কিছু হয়ে গেলে কি নিয়ে বাঁচবে? তার দুনিয়া তো তার মা। এই মা গেলে সে নিঃস্ব হয়ে যাবে। বীর তাকিয়ে আছে মায়ার দিকে। কে বলবে এই মেয়ে সাহসী? সেদিন কত সাহস দেখালো, আর আজকে ভীতু হয়ে আছে। ডাক্তার বের হলো অপারেশন রুম থেকে। ডাক্তারকে দেখে বীর এগিয়ে গেল। মায়া সেখানে বসে ডাক্তারের দিকে তাকিয়ে আছে। ডাক্তার বলে, প্রচুর ব্লিডিং হয়েছে, ও নেগেটিভ রক্ত লাগবে। আপাতত 2 ব্যাগ লাগবে, তারপর রোগীর কন্ডিশন দেখে বলা যাবে। এই রাতে ও নেগেটিভ রক্ত পাওয়া খুবই দুষ্কর। মায়ার রক্ত বি পজিটিভ, এটা মোহন সর্দারেরও। মায়ার এবার নিজের উপরে রাগ উঠছে। কেন যে মোহন সর্দারের রক্ত পেল? আজ মায়ের রক্ত তার শরীরে থাকলে সে তার মাকে বাঁচাতে পারত। মাথা ফাঁকা হয়ে এসেছে। বাবাকে বাদ দিয়ে এখন নিজের উপর নিজের ঘৃণা হতে থাকে। এই লোকটার রক্ত দিয়ে কি করবে সে? লোকটার মতোই বেকার হয়ে গেল তার রক্ত। এখন যদি মায়ার শরীরের সাথে তার মায়ের রক্ত মিল থাকতো, তাহলে মায়া নিজে চোখ বন্ধ করে রক্ত দিত। বীর মায়ের মুখের দিকে তাকালো। মায়ের দিকে তাকিয়ে বীরের মনে মায়া কাজ করলো। মায়াকে সাহসী দেখতে তার ভালো লেগেছিল। এই মায়াকে দেখে তার নিজের কাছেই খারাপ লাগছে। বীরের মনে হতে থাকে, এই মায়াকে তেজি হিংস্র রূপেই মানায়, আর তাকে সেই তেজি বানাবে বীর নিজে। তাই ডাক্তারকে বলে, এখন রক্ত জোগাড় করা সম্ভব নয়, তবে আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ, আপনি আমার রক্ত নিন। মায়ের কানে কথাটি আসতেই মায়ার মুখে হাসি ফুটে ওঠে। বীর সেই হাসি দেখে শান্তি পায়। ডাক্তার বলে, আপনাকে আগে টেস্ট করাতে হবে, আসুন আমাদের সাথে।
ডাক্তার রক্ত পরীক্ষা করে দেখলো বীরের রক্তে কোনো সমস্যা নেই, সে ব্লাড ডোনেট করতে সক্ষম। তাই ডাক্তার বীরের থেকে 2 ব্যাগ রক্ত নেয়, তবে প্রথম 1 ব্যাগ রক্ত নিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে আবার 1 ব্যাগ নেয়। বীর তাতে আপত্তি করে না। বীরের কাছে এখন একটাই চাওয়া, এই মেয়ের মুখে হাসি। মায়ার মুখের হাসি বীরের মন ছুঁয়ে নেয়। সকালবেলা হাসি এসে মৌকে নিয়ে হসপিটালে আসে। মৌ কান্নাকাটি শুরু করেছে, তাই বাধ্য হয়ে মায়ের কাছে আনা হয় তাকে। মায়া কিছুক্ষণ মৌকে বুঝিয়ে বলে সব কিছু, তারপর মৌ বাধ্য মেয়ের মতো চলে যায়। বীর সব কিছু দেখতে থাকে। সবাই চলে যাওয়ার পর বীর জিজ্ঞাসা করে, ওই রাতে কে আন্টিকে মেরেছে? আমি জানি না, আমি দেখিনি তাদের, তবে একজনের মুখ দেখেছি। আমাকে বলতে পারবে কে সে? না, কারণ আমি তো ওদের কাউকে চিনি না, এই প্রথম দেখলাম। কেন মারতে চায় জানো? পরিপূর্ণ কিছু জানি না, তবে আমার মা কাদের নারী পাচার করতে দেখে ওদেরকে বাঁচাতে সক্ষম হয়, কিন্তু মা নিজেকে বাঁচাতে পারে না। ওদের কি কি প্রমাণ যেন মায়ের কাছে থেকে যায়। কোথায় সেগুলো? আমি তাও জানি না। মা আমাকে ওগুলো নিয়ে কিছু বলেনি। আন্টিকে তো গাড়িতে ধরে নিয়ে এসেছিল, এমন কিছু পেয়েছো তার শরীরে? মায়ের চাহনিতে অপ্রস্তুত হয়ে, মানে প্রমাণস্বরূপ কিছু থাকলে তার শরীরে লুকানোর অপশন আছে, না হলে আসামি সব নিয়ে গেছে। কাল তো মায়ের শরীরে এমন কিছু দেখিনি। কিছুক্ষণ নীরবতা পালন করলো দুজনে। বীরের লোকজন ওষুধ আনা নেওয়া করছে। রক্তের ব্যবস্থা করে রেখেছে বীর, যদি আরও লাগে তাহলে রক্ত আনা যাবে। এখন সকাল 10টা। মায়া না খেয়ে আছে, সারা রাত জেগেছিল। বীর অনেক কিছুই খেয়েছে, বেশি বেশি ফল খেয়েছে সে। শাহানা পারভিনের এখন অবস্থা আগের থেকে ভালো। ডাক্তার বলেছে আপাতত ঘুমের ওষুধ দেওয়া হয়েছে, উপর থেকে সব কিছু নর্মাল। তবে তার শরীরের অবস্থা এখন বোঝা যাবে না। জ্ঞান ফেরার পর অপেক্ষা করতে হবে, আরও কিছু পরীক্ষা করা বাকি। মায়া এবার শান্তির নিঃশ্বাস নিল। মায়াকে উদ্দেশ্য করে বীর বলে, পাশেই ক্যান্টিন আছে, চলো কিছু খেয়ে আসো। আমার লোকেরা আছে এখানে, না খেয়ে থাকলে মায়ের সেবা করতে পারবে না। মায়া সম্মতি দিয়ে চলে যায় বীরের সাথে। খাবার অর্ডার করা হয়। খাবার খাওয়ার মাঝে মায়ার থেকে সব কিছু শুনল বীর। মায়া সব কিছু বললেও এটা বলেনি তার বাবার নাম মোহন সর্দার, আর রাজের সাথে তার বিয়ে হয়েছে। এসবের সাথে তো আর শাহানা পারভিন জড়িত না, তাই মায়া ওর মায়ের সাথে হওয়া কথাগুলো বলল। সব কিছু শুনে বীর বলে, তোমার আপাতত ডেঞ্জার পজিশন আছো। আমার মনে হয় আন্টিকে এখন আড়াল করে রাখা উচিত, আর শত্রুদের খুঁজে বের করা উচিত। কিন্তু আমি তো চিনি না কারা এই লোকজন, আর আমি কিভাবে বের করব তাদের? সব থেকে বড় কথা, আমি মাকে আড়াল করে রাখবো কোথায়? ঢাকার বাইরে নিয়ে গেলেও চিকিৎসার জন্য মাকে কোথায় রাখবো? বীর কিছুক্ষণ ভেবে বলে, আমার বাড়িতে থাকবে তোমরা। আন্টি আমার বাড়িতে সেফ থাকবে। আমি এখানে একা থাকি, বাবা মা বিদেশে আছেন। আত্মীয় স্বজন আমার বাড়িতে আসে না, কারণ আমি একা নিরিবিলি থাকতে পছন্দ করি। আমি মন চাইলে তাদের সাথে দেখা করি, মন না চাইলে দেখা করি না। এক কথায় আমি গ্যারান্টি দিতে পারি আন্টি আর তুমি আমার হেফাজতে সুরক্ষিত থাকবে। আর আন্টিকে যারা মেরে ফেলতে চেয়েছিল তাদের বের করার দায়িত্ব আমিও নিলাম। তোমাকে আমি সাহায্য করব, এই বীর থাকতে কোনো চিন্তা নেই তোমার। মায়া বীরের প্রস্তাবে প্রথমে রাজি হয় না, কিন্তু পরে ভেবে দেখলো তাকে এবং তার মাকে রাতের আধারে একা না রেখে এই বীর বাঁচিয়েছিল। বীর চাইলে রাতেই মায়ের ক্ষতি করে দিতে পারত, কিন্তু না, উল্টো হসপিটালে এনে বীর তার মাকে রক্ত দিয়ে সাহায্য করেছে। কোনো স্বার্থ ছাড়া, একমাত্র বীর সেই যে মায়াকে সাহায্য করেছে। বীর না থাকলে শাহানা পারভিনকে বাঁচানো সম্ভব হতো না। তাই মায়া রাজি হয়ে যায় বীরের কথায়। ম্যাচে এসে মায়া ও মৌয়ের সমস্ত জিনিসপত্র গোছাতে থাকে মায়া। রাতে দেওয়াল টপকে গেছিল, এখন আবার এসেছে তো একজন মাফিয়ার সাথে। দেশে প্রায় মানুষ চিনে বীরকে। মায়ের রুমের পাশে একটি মেয়ে এসে মায়াকে খোঁচাতে থাকে। সে মায়াকে রাতে পালিয়ে যেতে দেখেছিল। যেই মায়াকে নিয়ে ম্যাচের মালিক সুনাম করে, তার এমন দৃশ্য দেখে মেয়েটি সুযোগ পেল কিছু শোনানোর। মায়াকে খুব বাজেভাবে বলে, কাল সারা রাত তো এখানে ছিলে না? রাত ভরে বুঝি ওই ছেলেটার সাথে এনজয় করেছিলে? বড়লোক ছেলে পেয়ে তোমরা মেয়েরা এত ফুর্তি করতে পারো?
মায়া শুনেও না শোনার মতো করে থাকে। এমনিতেই রাতে ঘুম হয়নি তার উপর মায়ের উপর হামলাকারীদের শাস্তি দেওয়ার নেশা জেগেছে। মাথা ঠিক নেই মায়ার, হুট করে অঘটন ঘটিয়ে দিতে পারে। মায়া চুপ করে কাজ করছে। মেয়েটি আবার বলে ওঠে, তোমার তো বাবা নেই। ম্যাচের মালিক বলল তোমরা নাকি কোটিপতি, বাবা না থাকার পরও এই রুমটা একা একা মাসে কিভাবে ভাড়া দাও? নিজেদের মতো আলাদা খাবার কিনে খাও, আমরা যা খাই তা নাকি তোমাদের হজম হয় না। এতগুলো টাকা কোথা থেকে আসে? এই আশিক দিয়ে যায় বুঝি? রক্তচক্ষু নিয়ে ঘুরে তাকায় মায়া। মায়া এবার মেয়েটিকে উদ্দেশ্য করে বলে, আর একটাও বাজে কথা শুনতে চাই না। মেয়েটির মুখে বিদ্রূপের হাসি। মেয়েটি আবার বলে, বাবা, মুখের বুলি ফুটেছে দেখেছি। ওসব রঙ্গলীলা করার সময় মনে থাকে না? লোকে কি বলে জানো? বলে তুমি আর তোমার মা সব এক। তোমার মা কি এমন করে যে আমাদেরকে বলো না, আবার মাসে মাসে এত টাকা উড়াও? মায়া আশেপাশে মেয়েদের সাথে মিশে না। মৌ আর মায়া নিজেদের মতো চুপচাপ পড়াশোনা করে আর নিজেদের মতো ঘোরাফেরা করে। শাহানা পারভিন মাঝে মাঝে আসতেন। ম্যাচের খাবার মায়া ও মৌ খেত না। শাহানা পারভিন তাদের আলাদা ব্যবস্থা করে দেয়। মায়া ম্যাচ নিজের মতো স্টপ নিয়ে রান্না করত। এই জন্য সন্দেহ হতেই পারে, কিন্তু তাই বলে মাকে নিয়ে বাজে কথা বলবে? এবার মায়া চিল্লিয়ে বলে ওঠে, আমাকে নিয়ে যা খুশি বলো, আমি সহ্য করব, কিন্তু আমার মাকে নিয়ে একটা বাজে কথাও বলবে না। মেয়েটি থেমে থাকেনি। সে তেজ দেখিয়ে আবার বলে, চোরের মায়ের বড় গলা। তোমার মা যে কতটা নোংরা এটা লোক লোকে বলে বেড়ায়। তুমিও হয়েছো তার মতো। সারা রাত ফুর্তি করে এসে আবার তর্ক করো। তোমার মা নিজেও যেমন তোমাকে শিক্ষা দিয়েছো তেমন কুশিক্ষা পেয়েছো। তাই তো মনে হয় তোমার বাবা তোমাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করেছে। আর কিছু বলতে পারল না মেয়েটি। মায়া তার সর্বশক্তি দিয়ে মেয়েটির গলা টিপে ধরে। মায়া এতটাই শক্তি প্রয়োগ করে ধরেছে যে মেয়েটি ছাড়াতে পারছে না মায়ার হাত। মায়ের চোখগুলো বড় বড় করে রাগ তাকিয়ে আছে মেয়েটির দিকে। তার মাকে নোংরা বলেছে, তার পবিত্র মাকে অপবিত্র বানিয়ে দিয়েছে। এমনিতেও এখন তার মা হসপিটালে মৃত্যুর সাথে লড়ছে, আর এই মেয়ে তার মাকে নিয়ে বাজে মন্তব্য করছে। গলা টিপে ধরতে মেয়েটির জিহ্বা বেরিয়ে আসে। মুখ ফুটে কিছু বলতে পারে না। ছটফট করতে থাকে সে। মায়ার এবার তেজি সুরে বলে, বলেছিলাম না আমার মাকে নিয়ে কিছু বলবি না? মায়ার চুপ থাকে এর মানে এই না যে মায়া অন্যায় মেনে নেয়। আমার মাকে নিয়ে বাজে মন্তব্য করার ফল ভোগ এবার। মায়া যে কি করছে মায়া নিজেও জানে না। রাগে জেদে জ্ঞান শূন্য হয়ে সে এই কাজটি করছে। প্রায় 20 মিনিট এমন চেপে ধরেছিল মায়া। এদিকে মায়ার দেরি হচ্ছে কেন বুঝে উঠতে পারছে না বীর। মায়া বলছিল শুধু জামা কাপড় আর বই নিয়ে আসবে, বাকি জিনিস গাড়িতে করে নিলেও চলবে। মায়ের দেরি হতে দেখে বীর উপরে উঠে মেয়েদের ম্যাচে ঢুকছে বীর। দারোয়ান বাধা দেয় না, কারণ বীরের পকেটে একটি গুলি আছে। সেটা দেখেই দারোয়ান মুখ বন্ধ। বীরকে দেখে তার একটাই কথা মাথায় আসলো, বেঁচে থাকলে অন্য বাড়ির দারোয়ান হতে পারবো, কিন্তু মরে গেলে ফিরতে পারবো না। বীর উপরে উঠে মায়াকে দেখে অবাক। মায়া এখনো গলা টিপে ধরে আছে মেয়েটির। মায়ার চোখে মুখ হিংস্র, ঠিক যেন বীরের মতো। আশেপাশে তাকালো বীর। বীরের কাছে মায়ার এই রূপ ভালো লাগছে, তাই সে মায়ার কিছু ছবি তুলে নিল। মায়া যে একটি মেয়েকে খুন করেছে সেটা নিয়ে যায় আসে না বীরের। ছবি তোলা শেষ করে বীর মায়ার কাছে এগিয়ে এসে বলে, ওকে কেন মারলে? হুঁশ ফিরল মায়ার। মারলো কোথায়? ও কাউকে খুন করেছে এটা ও নিজেই বুঝতে পারেনি। মাথার মধ্যে ঘুরতে থাকে মায়ার। নিজেকে পাগল পাগল লাগছে। মেয়েটির গলা থেকে হাত সরাতেই মেয়েটি নিচে পড়ে যায়। মায়া লাফিয়ে ওঠে। এই প্রথম তার হাতে কেউ মারা গেছে। মায়া তার 2 হাতের দিকে তাকিয়ে থাকে। বলে, আমি মারতে চাইনি, আমি মারতে চাইনি, আমি খুনি হতে চাইনি, আমি মারতে চাইনি বলেই কাঁদতে থাকে মায়া। বীর 1 গ্লাস পানি এনে মায়ার সামনে ধরে বলে, এই নাও খাও। মায়ার হাত কাঁপছে। জীবনের এই প্রথম খুন নিজে থেকে করলেও সজ্ঞানে করেনি। তার জীবনে কম ঝড় যায়নি। মায়াকে যখন মেয়েটি বাজে কথা বলছিল তখন মায়ার কল্পনায় আসে আরও এক অতীত। মায়ার নাম পরিবর্তন করার পরের ঘটনা। শাহানা পারভিনকে খুব প্রস্তাব দেয় বিজনেস পার্টনার। শাহানা পারভিন না করে দেন।
একদিন কোনো কিছু না জানিয়ে তিনি মায়াদের বাসায় আসে। মায়া তখন ঘরে বসে পড়াশোনা করছে। রাত তখন 10টা। মায়ার কানে বারান্দা থেকে থালাবাটি পড়ে যাওয়ার শব্দ আসে। সেই শব্দের সাথে মায়ার কানে আসে শাহানা পারভীন বলেন, ছাড়ুন আমাকে, আমার সতীত্ব হরণ করবেন না, আমি সমাজে মুখ দেখাতে পারবো না। মায়া বের হয়ে আসে, দেখতে পায় লোকটি জোর করে 2 হাত ধরে আছে তার মায়ের। শাহানা পারভীনের দিকে লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে হাসতে থাকে সে। মায়ার ঘৃণা লাগছে লোকটিকে দেখে। শাহানা পারভীন এদিক ওদিক তাকাতে থাকে নিজেকে রক্ষা করার জন্য। হঠাৎ দেখলো মায়া দাঁড়িয়ে আছে। শাহানা পারভীন চেঁচিয়ে বলে, এভাবে দাঁড়িয়ে থেকে অন্যায়ের প্রশ্রয় দিবি না মা, কিছু কর মা, তোর মাকে বাঁচা। মায়ের হুঁশ ফিরল মায়ের কথায়। পাশে তাকিয়ে দেখলো শিল নড়া। নড়া হাতে নিয়ে মায়া লোকটির মাথায় ছুঁড়ে মারে। শাহানা পারভীন মায়ের দিকে তাকিয়েছিলেন, তাই মায়া যখন নড়া ছুঁড়ে মারে তিনি সাথে সাথে মাথা নামিয়ে নেয়। নড়া এসে সোজা লোকটির কপালে লাগে। সাথে সাথে লোকটি শাহানা পারভীনকে ছেড়ে কপালে হাত দেয়। এই সুযোগ পেয়ে শাহানা পারভীন নড়া হাতে নিয়ে লোকটির ঘিলু বরাবর স্থানে কয়েকটি আঘাত করে। মায়া দূরে সরে যায়, কান্না করে দেয় সেখানে দাঁড়িয়ে। লোকটি ওখানেই মারা যায়। শাহানা পারভীন ঘুরে তাকিয়ে দেখে মায়া কান্না করছে। শাহানা পারভীনের হাতে লোকটির রক্ত লেগে আছে। শাহানা পারভীন সেই হাতটি নিয়ে মায়ের দিকে এগিয়ে এসে বলে, জীবনের যতটুকু আয়ু নিয়ে বাঁচবি নিজের সতীত্ব বজায় রেখেই বাঁচবি মা। এই সতীত্ব হরণ হওয়া থেকে রক্ষা পেতে 1000টা খুন করার দরকার হলে করবি, কিন্তু নিজেকে বিলিয়ে দিবি না। তুই দুর্বল তো লোকে তোকে খুলবে, খাবে। এতদিনে একে আমি ছাড় দিয়েছি, ভালোভাবে বুঝিয়েছি, ওর বউকে পর্যন্ত বলেছি যে আপনার স্বামীকে সামলান। দেখ লোকটা তারপরও এসেছিল আমার সাথে অন্যায় করতে। আমি আর কি করলে এরা আমাকে একটু শান্তিতে বাঁচতে দিবে? স্বামী ছাড়া জীবন কাটানো কি অন্যায়? স্বামী ছেড়ে দিলে সেই মেয়ের কি সমাজে মুখ উঁচিয়ে বেঁচে থাকার অধিকার নেই? কেন মেয়েদের এসবের সম্মুখীন হতে হবে? এই রাতের বেলা এই নরপশু আমাকে খুলবে, খেতে আসবে বলেই কান্না করেন শাহানা পারভীন। মায়া এসে তার মাকে জড়িয়ে ধরে বলে, তুমি ঠিক করেছো মা, তুমি কান্না করবে না বলে শাহানা পারভীনের চোখের পানি মুছে দেয় মায়া। শাহানা পারভীন ও মায়া মিলে সেই রাতে লোকটির লাশ নিয়ে গ্রামের এক জঙ্গলের মাটি চাপা দেয়। মায়া ছোট টর্চ নিয়ে দাঁড়িয়ে আছে। মিহির ও হাসিকে ডেকে নেয় শাহানা পারভীন। মিহির ও শাহানা পারভীন মিলে মাটি খুঁড়ে তার ভিতর লোকটিকে রেখে কবর দেয়। মায়ের এই অতীত মনে পড়ে মায়ার হাতের দিকে তাকিয়ে আছে। বীর মায়ের হাত কাঁপতে দেখে মায়ের মুখের দিকে গ্লাস এগিয়ে দিয়ে বলে, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি, তুমি নিজে খেয়ে নাও। মায়া ঢকঢক করে পানি গিলতে থাকে। এখন একটু স্বাভাবিক হয় মায়া। বীর জিজ্ঞাসা করে, কেন খুন করলে? ও আমার মাকে নিয়ে যা নয় তাই বলেছে। আমি বারবার বলেছি চুপ করতে, ও তাও বাজে কথা বলছে। আমার মা তো পবিত্র, নিজেকে সবসময় রক্ষা করেছে। তাহলে কেন আমার মাকে নিয়ে বাজে কথা বলবে? আমি ছাড়বো না কাউকে, আমি সবাইকে শাস্তি দিব। বেশ করেছি ওকে মেরেছি। মায়েদের সম্মান করতে জানে না, যাকে নিয়ে তাকে নিয়ে বাজে মন্তব্য করে। শেষের কথাগুলো অগ্নি দৃষ্টি দিয়ে বলে মায়া। বীর বুঝলো মায়ার অবস্থা। যে বীর অন্যায়কে প্রশ্রয় দেয় না, আজ সেই বীর মায়াকে বাঁচাতে অন্যায় করবে। এখন সে ঠান্ডা মাথায় বুদ্ধি বের করলো। মেয়েটিকে নিয়ে তার রুমে গেল। এখন সবাই কলেজে আছে, আর কিছু মেয়ে তাদের নিজস্ব রুমে। বীর মেয়েটিকে ফ্যানের সাথে একটি ওড়না দিয়ে ঝুলিয়ে রাখলো। এমনভাবে সেট করলো যাতে কেউ বুঝতে না পারে যে মেয়েটি মার্ডার হয়েছিল। মায়া সব কিছু দেখলো কিন্তু কিছু বলল না। তারপর দুজনে মিলে চলে গেল নিজেদের গন্তব্যে। যাওয়ার আগে বীর দারোয়ানকে টাকা দিয়ে বলে, চুপচাপ যা দেখেছেন যা আপনার এই পেটেই হজম করে পাকস্থলী দিয়ে বের করবেন। যদি একবারের জন্য এই মেয়েটির ফেসেছে তো আপনার এই সুন্দর মোটা পেট আমার গুলিতে ফুটো হয়ে যাবে। দারোয়ান আর কি করবে, বেচারা বীরের পিছু নিয়েছিল, দেখতে যে কি করে। যা যা দেখলো তাতে দারোয়ান নিজে এখন বোবা। তারপরও সে তুতলিয়ে বলে, ঠিক ঠিক আছে স্যার। মাহমুদ সর্দার লাগাতার কল করে যাচ্ছেন শাহানা পারভীনকে। 4 দিনে মতো কথা হয় না তার সাথে। বিপদ আপদ হলো কিনা জানতে পারছে না। মায়ের খোঁজ খবর নিতে পারছে না তিনি। মায়ার ম্যাচের সামনে যাবেন ভাবছেন। রাজ এসে মাহমুদ সর্দার এর কাছে বলে, ছোট মায়ের খবর কি বাবা? বুঝতে পারছি না কিছু, কোনো সন্ধান পাচ্ছি না তাদের। আজকে মায়া মার ম্যাচে যাব ভাবছি।
ওর ম্যাচ কোথায় আমাকে বলো, আমি যেয়ে দেখছি। মাহমুদ সর্দার ম্যাচের ঠিকানা দিতে রাজ চলে যায় সেখানে, কিন্তু সেখানে যেয়ে রাজ অবাক হয়। এখানে মায়ার কোনো খোঁজ নেই। সবাই বলছে মায়া ও তার বোন কাল সকালে চলে গেছে। এদিকে সবাই শোক পালন করছে, ম্যাচের একটি মেয়ে আত্মহত্যা করেছে। অনেকে বলছে কিছুদিন আগে ব্রেকআপ হয়েছে তাই এমন করেছে। মেয়েটির বাবা মা এসে কান্নাকাটি করছে। রাজ মায়াকে না পেয়ে বাসায় ব্যাক করে। মাহমুদ সর্দারকে বলাতে তিনি শিবচরে ছুটে যায়। লোক লাগিয়ে জানতে পারে শাহানা পারভীন ও মায়াকে বেড়াতে গেছে, ট্যুর দিচ্ছে তারা। এটা মূলত হাসি, লোকদের মিথ্যা বলেছে। মায়া শিখিয়ে দিয়েছে। মাহমুদ সর্দার বিশ্বাস করে নিলেন, তাই তিনি রাজকে সান্ত্বনা দিলেন যে মায়া আর ওর মা আপাতত বেড়াতে গেছে। মায়া এখন বীরের বাসায় থাকে। বাসা বলে ভুল হবে, এটা যেন এক রাজপ্রাসাদ। অনেক বড় এক বাড়িতে বীর একা থাকে। আশেপাশে ছোট ছোট বাড়ি, ওগুলোকে গরিব দুঃখীদের বসবাস। এসব বীর করেছে। বীরের কার্যকলাপে মুগ্ধ হয় মায়া। বাড়িতে থাকা মহিলা সার্ভেন্ট ডেকে বীর বলে, এনাদেরকে যে রুম সাজিয়ে রাখার কথা বলেছিলাম ওই রুমে নিয়ে যাও। আর হ্যাঁ, এই বীরের মেহমান বলে কথা, এদের খাতিরের যেন কোনো ত্রুটি না থাকে। এই বীরের মহল থেকে যাওয়ার সময় যেন কেউ এটা না বলতে পারে যে বীর আপ্যায়নে কৃপণ। সার্ভেন্টটি সম্মতি জানিয়ে নিয়ে যায় মায়াকে। ফ্রেশ হয়ে মায়া বাইরে আসতেই সার্ভেন্ট তার খাবার দিয়ে যায়। খাবার খাওয়া শেষ করতেই বীর মায়াকে নিয়ে হসপিটালে যায়। শাহানা পারভীন এখন সুস্থ, কিন্তু উনি কোমায় চলে গেছেন। ওনার নিজের থেকে মনোবল শক্তি কম। সব রোগ ট্রিটমেন্ট দিয়ে সারানো সম্ভব নয়। শাহানা পারভীন ঠিক তখনই স্বাভাবিক হবে, চলাফেরা করবে, যখন সে নিজ থেকে চেষ্টা করবে। মনের ধৈর্য শক্তি চেষ্টা না থাকলে তার জন্য হাজার ডাক্তার থাকলেও সম্ভব না। এই যে 2 দিন হলো শাহানা পারভীন জ্ঞান ফেরার পর কোনো রেসপন্স করছে না, কিন্তু তার হার্টবিট চলছে। উনি সব কিছু শুনতে পারছেন, এছাড়াও দেখতেও পারছেন, কিন্তু কথা বলতে পারছেন না, আবার চেষ্টাও করছেন না। ডাক্তারের মতে উনি ট্রমার উপর দিয়ে গেছেন। হয়তো জীবনে অনেক বড় বড় ধাক্কা সামলাতে সামলাতে উনি হাঁপিয়ে গেছেন। এখন ওনার মনোবল শক্তি কমে এসেছে। কিছু চাওয়া পাওয়া দিয়ে হয়তো ওনাকে সুস্থ করা সম্ভব, এছাড়া তার কমপ্লিট যত্নে রাখতে হবে। বীর ও মায়া মিলে শাহানা পারভীনকে রিলিজ করিয়ে নিয়ে আসে। বীর নিজের দায়িত্বে শাহানা পারভীনের জন্য নার্স রাখেন। নার্স ও মায়া মিলে শাহানা পারভীনকে দেখাশোনা করে। এছাড়া মায়া তার নিজের মতো পড়াশোনা করতে থাকে। বীর খোঁজ লাগিয়ে দেয় চারপাশে। সেদিন রাতে রাস্তায় ঘটে যাওয়া ঘটনা সিসিটিভি ফুটেজের ক্যাপচারে করা ছিল। বীর সেই ফুটেজ মায়ের সাথে করে দেখে। সেখানে যে হুডি পরেনি তাকে জুম করে একটি ছবি তুলে নেয় বীর। ফুটেজটি এই অংশটুকু মায়ের কাছে সেভ করে রাখে বীর। বলে হয়তো এটা বারবার দেখলে মাইন্ডে কোনো প্ল্যান চলে আসবে, বলা যায় না এই ভিডিও কোনো কাজে লাগবে পরবর্তীতে। বীরের কথাতে মায়া ভিডিওটি রেখে দেয়। যতদিন যাচ্ছে বীর মায়া সম্পর্কে অবগত হতে থাকে, কিন্তু মায়া বীরকে সর্দার বাড়ির নাম বলে না, আর বীর নিজেও জোর করে না। মায়ার জীবনী শুনে বীর মায়াকে বলে, আমার মনে হয় তোমাকে সব দিকে থেকে পারদর্শী হওয়া উচিত। একজন ছেলে কেন সবসময় লড়াই করবে? একজন মেয়ে হয়ে তোমাকেও সেই অ্যাবিলিটি রাখা দরকার। কি করতে হবে আমাকে? কাল থেকে জিম করবে, আর আমি তোমাকে কিছু ফাইট শেখাবো, যেগুলো জীবনের প্রতিটি পদক্ষেপে তোমার প্রয়োজনে আসতে পারে। তুমি রাজি তো? হ্যাঁ, নিজের জীবনে ঘটে যাওয়া সমস্ত অন্যায়ের মোকাবিলা করতে আমি যা যা শিখতে হয় শিখব। ভেরি গুড। এবার থেকে ভোরবেলা উঠবে, আমার সাথে জগিং করতে যাবে, তারপর তোমাকে জিমে নিয়ে যাব। নিজেকে খাবারের দিক থেকেও সচেতন হতে হবে। আর সন্ধ্যায় আমি বাড়িতে এসে তোমাকে ফাইট শেখাবো। ওকে। তোমার পড়াশোনার দিকে ফোকাস রাখবে। তোমাদের পারিবারিক ব্যবসা এখন তোমাকে দেখতে হবে। আপাতত আশ্রম আমি চালাবো। তুমি নিজের ইচ্ছাকে পূরণ করার মতো নিজেকে গড়ে তুলবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ মিস্টার খান। আমার এই বিপদে আপনি আমার জীবনে ঢাল হয়ে এসেছেন। মায়ের চোখের দিকে তাকিয়ে বীর মনে মনে বলে, জানি না এই চোখ কি আছে, কিন্তু এই চোখে জমে থাকা পানি সহ্য করতে পারি না আমি। এই চোখ কাজলে ভরপুর থাকবে। তোমার মুখের আমি হাসি দেখতে ভালোবাসি। সেই হাসির জন্য তোমার সমস্ত ইচ্ছাকে পূরণ করব আমি।
বীরের মনে মনে বলা কথাগুলো মনেই থেকে যায়, মায়ার কান অবধি পৌঁছায় না। মায়া বীরকে নিজের ফ্রেন্ড ভাবতে শুরু করে, কারণ মায়ার মনে একজনই রাজত্ব করে আছে, সে হলো শাহামির রাজ। মায়া এখন প্রতিদিন ভোরবেলা জগিং করে জিমে যায়, তারপর বাসায় এসে পড়াশোনা করে। শাহানা পারভিনের সেবা যত্ন করে, নিজের খাবারের দিকে যত্নশীল হয়। বীর এসে তাকে ভিন্ন ফাইট শিখিয়ে দেয়, যেগুলো বীর বিদেশ থেকে শিখেছে। বড় একটি ব্যাগে কয়েকটি ডাব রেখে ব্যাগটি ঝুলিয়ে তাতে পাঞ্চ করে মারে। প্রথম প্রথম হাতে খুব ব্যথা পেত, কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যায়। উঁচু হয়ে উল্টো দিকে ঘুরে যাওয়া শিখে নেয় মায়া। প্রথম দিকে খুব কষ্ট হলেও আস্তে আস্তে মায়া এটাতেও পারফেক্ট হয়। বীর নিজ দায়িত্বে মায়াকে গাড়ি চালানো শিখিয়ে দেয়, এখন মায়া পারফেক্টলি ড্রাইভ করতে পারে। এভাবে 6 মাস চলার পর একদিন কথা উঠে বীরের দরকারি কাজ সাজেক যেতে হবে। সাজেকে পাহাড় থাকে, পাহাড়ের নাম শুনে মায়া খুশি হয়, যেটা দেখে বীর বলে, তুমি যাবে আমার সাথে? আপত্তি জানিয়ে মায়া বলে, মাকে এভাবে একা রেখে যাওয়া উচিত হবে না, আপনি যান, ঘুরে আসুন। আন্টিকে দেখার জন্য এখানে অনেক মানুষ আছে, তুমি যেতে চাইলে তোমাকে পাহাড় থেকে ঘুরিয়ে নিয়ে আসবো। মায়া রাজি হয়ে যায়। সাজেক যেয়ে মায়া পাহাড়ের উপর উঠে অনেক আনন্দ করে। মন খারাপ করে থাকা মায়াকে উৎফুল্ল দেখতে পায় বীর। পাহাড়ের উপর উঠে মায়া 2 হাত 2 দিকে করে মেলে চোখ বন্ধ করে প্রকৃতি উপভোগ করতে থাকে। বাতাসে মায়ার ওড়না উড়তে থাকে, ওড়নার এক প্রান্তের আঁচল এসে বীরের মুখে ঢেকে দেয়। ওড়না থেকে এক সুগন্ধে ভেসে আসে বীরের নাকে। বীরের মনে হতে থাকে এটা মায়ার নিজস্ব সুগন্ধ। মুখ থেকে ওড়না সরিয়ে বীর তাকিয়ে থাকে মায়ার মুখের দিকে। মায়ার এই অবস্থা কিছু ছবি তুলে নেয়। মায়ার দিকে তাকিয়ে বীর মনে মনে বলে, এই মুখের হাসি ধরে রাখতে বীর তার সর্বোচ্চ দিতে রাজি। শুধু এই আস্ত হাসি খুশি নারীটিকে আমার হয়ে থাকুক। রাত ছটফট করতে থাকে, সে তার বউকে খুঁজে পাচ্ছে না। এই সফলতা দিয়ে কি হবে যদি বউ হারিয়ে যায়? মাহমুদ সর্দার এদিক ওদিক লোক লাগিয়েছে, সবার এক কথা শাহানা পারভিন ও মায়া বিদেশে ঘুরতে গেছে, কিন্তু কোথায় এত কিছু বলে না। মৌ ও হাসি কথা এড়িয়ে দেয়। প্রায় প্রায় ওরা গোপনে দেখা করে শাহানা পারভিনের সাথে। শত্রুদের ভয়তে কাউকে শাহানা পারভিনের আসল খোঁজ দেয় না। এবার যেহেতু মায়া সাজেক গেছে, তাই সবাইকে হাসি বলে দিল যে মায়ারা বিদেশ থেকে এসে সোজা সাজেক গেছে, সবাইকে জানতে নিষেধ করেছে। রাজ এবার একটু শান্তি পেল, তবে তার বউকে দেখার জন্য সেও সাজেক যেতে চাইল, কিন্তু টিকিট কাটার আগে জানতে পারলো মায়া নিজে চলে আসছে। মাহমুদ সর্দার ও রাজ দুজনেই চায় মায়াকে এখন বাড়ির বউ করে আনতে, কিন্তু শাহানা পারভিন বলেছিলেন মায়া আগে পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়াবে, তারপর ও ওই বাড়ির বউ হয়ে বাবার যোগ্য জবাব দিবে। আমার মেয়ে তার নিজের যোগ্যতায় তার বাবার সম্মুখে আসবে, মা ও মেয়ের অবহেলায় মুখ্যম জবাব দিবে আমার মেয়ে। তাই রাজ মায়ার সামনে যায় না। মায়া আগে নিজে থেকে ধরা দিবে, তারপর রাজ তার প্রতি দেওয়ানা প্রকাশ করবে। সাজেক থেকে আসার পর বীর তার বাবা মায়ের কাছে চলে যায় তাদের ব্যবসার কাজের জন্য। বীর মাফিয়া জগতে পা দেওয়ার পাশাপাশি ওর বাবার ব্যবসা দেখে, যেটার একমাত্র উত্তরাধিকারী বীর নিজে। মায়া এবার বীরের প্রতি কৃতজ্ঞতা দেখিয়ে বলে, আমার জীবনের বেস্ট একটি অংশ আপনি। আপনার এই ঋণ আমি কিভাবে শোধ করব নিজেও বুঝতে পারছি না। সব কিছু ঋণ পরিশোধ হয় না, আমাকে ওখানে 2 কি 3 বছর থাকতে হবে। তোমার সুবিধা অসুবিধা আমাকে জানাবে, দূরে গেলেও এই বীর তোমার সকল উপকার করেই ছাড়বে। আচ্ছা। মায়া নতুন একটি ফ্ল্যাট ভাড়া নেয়, শাহানা পারভিনকে নিয়ে মায়া ওই ফ্ল্যাটে থাকে। মৌ থাকে আলাদা ম্যাচে। মায়া ইচ্ছা করে মৌকে দূরে রেখেছে। এখন সবাই জানে শাহানা পারভিন মারা গেছে, গ্রামেও জানানো হয় শাহানা পারভিন আর নেই। সাজেক অ্যাক্সিডেন্ট, শাহানা পারভিন মারা যায়, এত দূরে লাশ আনা সম্ভব না, তাই ওখানেই তার দাফন করা হয়। এই মিথ্যেটা না চাইতেও বলতে হয় সবার। কি আর করার, শাহানা পারভিন বেঁচে আছে জানলে নারী পাচারকারী সচেতন হয়ে যাবে। মায়া বীরের মাধ্যমে তাদের ফ্যাক্টরির গার্ড রেখেছে, কারণ বেশিরভাগ নারী এই গার্মেন্টস থেকে নেওয়া হয়। দিনগুলো ভালোই যেতে থাকে। রাজ যখন থেকে মায়ের খোঁজ পেল, চুপি চুপি তার বউকে দেখতে আসে। রাজের বিশ্বাস তার ছোট মা বেঁচে আছে।
হুডি পরে রাতের আঁধারে রাজ এসে এসে দেখে যেত মায়াকে। মায়ার আশেপাশে কোনো ছেলেকে ঘেঁষতে দেখলে রাজ হাত পা ভেঙে দিত। একদিন মায়া রাস্তা দিয়ে আনমনে হাঁটতে থাকে। একটি আইসক্রিম পার্লারে দেখে সেখানে যায় মায়া। আইসক্রিম খেতে খেতে যেই রাস্তা পার হবে অমনি দুজন ছেলে উত্ত্যক্ত করতে থাকে মায়াকে। মায়া না পেরে ব্যাগ দিয়ে দেয় তাদের কাছে। দূর থেকে রাজ এটা দেখে রেগে যায়। রাজ তার গার্ডদের কল করে বলে দেয় এই ছেলে দুটোকে ধরে বেঁধে রাখতে। ওরাও তাই করে। ছেলে দুটোর সামনে একটু ধারালো মোটা কেচি দিয়ে এসে রাজ বলে, আমার মায়াবতীর উত্ত্যক্ত করেছিলি, এখন তো তোদের বুঝতে হবে এর ফল কি। ছেলে দুটো না পারছে কিছু বলতে, না পারছে চুপ থাকতে। বারবার ক্ষমা চাওয়ার সত্ত্বেও রাজ করেনি তাদের ক্ষমা। যেই হাত দিয়ে ওরা মায়াকে ধরতে এসেছিল সেই হাতের আঙ্গুলগুলো রাজ ক্যাচ ক্যাচ করে কেটে দেয়। ছেলেগুলো চিৎকার করে ওঠে। একজনের ডান হাতের আঙ্গুল আর আরেকজনের বাম হাতের আঙ্গুল কেটে দেয় রাজ। এই সব কিছুর দৃষ্টিগোচর হয় না মায়ার। রাজ মনে করে মায়া এগুলো জানে না। আসলে এগুলোর আসল মাস্টার মাইন্ড মায়া নিজে। মায়া কিছুক্ষণ লক্ষ্য করেই বুঝতে পারে তার পুতুল বর তাকে দেখছে, তাকে ফলো করছে। তাই মায়া নিজেও উড়ন্ত সাজতে শুরু করে। যেদিকে বাজে লোকদের আড্ডা মায়া সেদিকে ইচ্ছা করে যায়, যাতে যাতে করে মায়াকে কেউ উত্ত্যক্ত করলে রাজ ওদের শাস্তি দিবে। মায়াকে যত বাজে ছেলেরা উত্ত্যক্ত করবে রাজ তত মায়ের প্রতি সেনসিটিভ হয়ে যাবে, যেটা মায়ের খুব বেশি ভালো লাগে। মায়ের কাছে এটা দৈনন্দিন খেলার মতো লাগতে থাকে। মায়া যেমন রাজের প্রতি আসক্ত, ঠিক তেমনই মায়া রাজকেও তার নিজের প্রতি আসক্ত করতে চায়। কিন্তু বোকা মায়া জানে না যে তার বর এমনিতেই তার প্রতি আসক্ত। এভাবে যেতে থাকে দিন, একদিন দুই দিন করতে করতে যায় মাস, তারপর আস্তে আস্তে কেটে যায় বছর। মায়া এখন গ্র্যাজুয়েশন শেষ করেছে, তার পাশাপাশি মায়ার কোম্পানির উন্নত করেছে। বীর তো তার গার্ড রেখেছে, আবার রাজ নিজেও মায়ার ফ্যাক্টরিতে গার্ড রেখেছে, যেগুলো মায়া খুব ভালোভাবেই জানে, কিন্তু কিছু বলে না। রাজের এই ছোট ছোট যত্ন মায়ার কাছে সুখের লাগে। কিন্তু মায়া ও রাজের এই ভালোবাসার মাঝে আবারও ফিরে আসে বীর। বীর এবার মায়াকে বিয়ে করতে চায়, তাই সে মায়ার প্রিয় ফুল জারবেরা নিয়ে চারপাশ সাজিয়ে রাখে। মায়াকে কল করে আসতে বলে। মায়া যায় বীরের সাথে সাক্ষাৎ করতে, কিন্তু মায়া জানে না বীর তাকে কি বলবে। বীরের বাড়িতে এসে মায়া ডাকতে থাকে, মিস্টার খান কোথায় আপনি, মিস্টার খান। গিটার বাজাতে বাজাতে সিঁড়ি থেকে নেমে এসে বীর সিঁড়ি দিয়ে নামতে নামতে গাইতে থাকে, মোহাম্মদ হো গাই হে তুমসে। মায়া অবাক হয়ে শুনছে। হঠাৎ এভাবে সারপ্রাইজ দেওয়ার মানে কি? চারপাশে আলো জ্বলতেই মায়া দেখল তার প্রিয় জারবেরা দিয়ে সাজানো হয়েছে হলরুম। বীরের মুখে প্রণয়ের গান, চারপাশ মায়ের পছন্দের সাজানো পরিবেশ দেখে সন্দেহ হয় মায়ার। মায়া বলে, এগুলো কেন? বীর হাঁটু গেড়ে বসে মায়ার সামনে, মায়ার দিকে তাকিয়ে একটি ছোট বক্স উঁচু করে। বক্সটি খুলে দেখায় তাতে একটি আংটি। মায়াকে উদ্দেশ্য করে বলে, আই লাভ ইউ মায়া, লাভ ইউ সো মাচ জানেমান। ইউ নাও হাউ মাচ আই মিস ইউ অল দ্য হোল টাইম। ক ক কি? জানেমান, আমি এতগুলো বছর দূরে থেকে এটা বুঝেছি তুমিহীন আমি শূন্য। আমি তোমাকে বিয়ে করতে চাই মায়া, মাই জানেমান। আমি তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি। মায়া আস্তে আস্তে সরে যেতে থাকে। তার সামনে রাজের প্রতিচ্ছবি ভেসে আসে। সে তো একজনের বউ। হ্যাঁ, এখানে বীরের বাড়িতে থেকেছিল কিছুদিন, কিন্তু তাও নিজের মায়ের সুরক্ষার জন্য। তাছাড়া ম্যাচে ওই মেয়ের খুনের জন্য মায়াকে এখানে থাকতে হয়, যাতে সে ফেঁসে না যায়। কিন্তু মায়া তো তার সাথে রোমান্টিক কথা বলেনি বা কোনো আশা দিয়েও রাখেনি। আবার বীরের কোনো আচরণে মায়া অনুভব করেনি যে বীর তাকে ভালোবাসে। যদি মায়া জেনে যেত অবশ্যই মায়া চলে যেত এখান থেকে। মায়ের কাছে মনে হয়েছিল গরিব অসহায় হায়দের যেমন বীর তার মহলে স্থান করে দিয়েছে, ঠিক তেমন তার মায়ের বিপদেও বীর হাত বাড়িয়ে সাহায্য করেছে, যেটা মাফিয়া বীরের বৈশিষ্ট্য। এর ভিতরে ভালোবাসা আসবে এটা মায়ের কল্পনাতেও ছিল না। মায়া দু কদম পিছিয়ে বলে, আমি বিবাহিত মিস্টার খান, আমার স্বামী আছে। বীরের বুকে কেউ ছুরি দিয়ে আঘাত করেছে এমনটাই উপলব্ধি করে বীর। মায়ের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর হো হো করে হেসে বলে, মজা করছো জানেমান? তুমি 18 বছর বয়সে
থাকতে আমার কাছে ছিলে, আর এতদিনে যে তুমি মুভ অন করনি এই খোঁজ আমি নিয়েছি। আপনি আমার অতীত জানেন না, আমার ছোটবেলায় বিয়ে হয়ে যায়। আমি এখন আমার সেই স্বামীকেই ভালোবাসি। ছোটবেলায় বিয়ে মানে? তো বাল্যবিবাহ। এই বিয়ের কোনো ভিত্তি নেই। তুমি এখন অ্যাডাল্ট হয়েছ, এখন আমরা দুজন এক হয়ে বিয়ে করলে ওই বিয়ের মূল্য থাকবে না। আমার হয়ে যাও তুমি, প্লিজ জানেমান, না করো না, আমি সহ্য করতে পারবো না। আপনাকে সহ্য করতে হবে না মিস্টার খান, আমি আপনাকে কিছুতেই গ্রহণ করতে পারবো না। আপনি হয়তো শেষের কথাটা শুনেননি, আমি আমার স্বামীকে এখনও ভালোবাসি। কে তোমার স্বামী? নাম বলো তার। আমি তার সাথে তোমার বিচ্ছেদ করিয়ে দিব, তারপর আমার করে নিব। কিছুতেই পারবেন না। আপনি আমার ভালোবাসার থেকে আমাকে আলাদা করতে পারবেন না। আমি বারবার বলছি আমি আমার স্বামীকে ভালোবাসি। আমিও তো বারবার বলছি আমি তোমাকে ভালোবাসি। কেন শুনছো না তুমি আমার কথা? শেষের কথাটি বেশ জোরেই বলে উঠে বীর। মায়া এবার আর কথা বাড়ায় না। সে চলে যেতে নিলে বীর রিমোট দিয়ে দরজা লক করে দেয়। মায়া দরজা খুলতে পারে না। পিছনে তাকিয়ে দেখে বীরের মুখে ডেবিল হাসি, চোখ লাল। মায়ার দিকে তাকিয়ে বলে, তুমি শুধু আমার থাকবে জানেমান। মায়া নিজেও এবার চিল্লিয়ে বলে, আমার মাথা গরম করে দিবেন না মিস্টার খান। আপনি যদি আমাকে পেতে জোর করেন তাহলে আমিও আমার স্বামীর কাছে যেতে আপনাকে শেষ করব। এই মায়ার জীবনে শুধু একজনের নাম, সেটা শাহ মিরাজ। শাহ মিরাজ নামটি শুনে থমকে যায় বীর। প্রশ্ন করে, মন্ত্রী শাহ মিরাজের কথা বলছো? হ্যাঁ। তোমার সাথে ওদের কি সম্পর্ক? কিভাবে হয়েছে এই বাল্যবিবাহ? তোমার আসল নাম কি? আমার আসল নাম মানে? অবাক হয়ে বলে মায়া। বীর স্মিত হেসে বলে, মোহনা সর্দার। এম আই রাইট জানেমান? আপনি কিভাবে জানলেন? ওটা তোমার না জানলেও চলবে, তবে সে যেই হোক তোমার জীবনে এখন শুধু আমি থাকবো। বলে মায়ের মুখের উপর স্প্রে করে দেয় বীর। মায়া অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরতে মায়া দেখলো সে একটি বিছানায় শুয়ে আছে। পাশের সোফায় বীর বসে আছে। মায়ের দিকে তাকিয়ে বলে, গুড ইভিনিং জানেমান। গো টু হেল ইউর গুড ইভিনিং। বলে যেই মায়া তেড়ে আসতে যাবে অমনি বীর একটি ভিডিও ওপেন করে মায়ের সামনে ধরে, যেখানে দেখা যায় শাহানা পারভিন তার আশেপাশে গার্ড আছে। মায়ার পায়ের নিচে ফাঁকা অনুভব করতে থাকে। বীর মায়াকে বলে, চুপচাপ বিয়ে করে নাও আমাকে জানেমান। আমি আর তুমি সংসার করব। দেখবে ওই সংসারে তুমি এতটাই সুখী থাকবে যে রাজের কথা ভুলেই যাবে। মায়া কোনো কথা বলে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। বীর বের হতেই রুম দুজন বিউটিশিয়ান আসে। বিউটিশিয়ান এসে মায়াকে সাজিয়ে দেয়। মায়া চুপচাপ লক্ষ্মী মেয়ের মতো সেজে নেয়, কোনো বাধা দেয় না কাউকে। আয়নার সামনে বড় পারফিউমের কৌটা দেখলো মায়া। ওটা হাতে নিয়ে বিউটিশিয়ানদের চোখে মেরে দিল। তারা কিছু বলতে যাবে আগে মায়া তাদের হাত ও মুখ বেঁধে দেয়। শাহানা পারভিনকে যে ঘরে আটকে রাখা হয়েছে সেই ঘরে মায়া চেনে। ঘরের ডেকোরেশন পাশ থেকে দেখে মায়া বুঝতে পারে এটা কোনো রুম। তাই আস্তে আস্তে মায়া সেদিকে চলে যায়। রুমের মধ্যে চারজন গার্ড দেখতে পায় মায়া। কি করবে বুঝতে পারছে না। মনে পড়ে যায় বীরের সেই স্প্রে বোতলের কথা। যে ঘরে মায়া ছিল ওই ঘরেই ওটা দেখতে পায় মায়া। মায়া দৌড়ে গিয়ে স্প্রে বোতল নিয়ে নেয়, তারপর একটি কাপড় দিয়ে নিজের নাক বেঁধে রাখে। আশেপাশে ভালোভাবে তাকিয়ে রুমের মধ্যে ঢুকে মায়া স্প্রে করে। সবাই অজ্ঞান হয়ে যায়। একজন গার্ডের পকেটে থেকে গুলি নিয়ে মায়া নিজের কোমরে গুজে রাখে। শাহানা পারভিনকে কষ্ট করে উঠিয়ে হুইল চেয়ারে বসিয়ে দেয় মায়া। তারপর আশেপাশে ভালো করে দেখতে থাকে। এই বাড়ির পিছনে সাইড চেনে মায়া। বাড়ির পিছনের গেটে বড় তালাও ঝোলানো। কিছুটা দূরেই স্টোর রুম। সেখান থেকে হাতুড়ি নিয়ে মায়া তালা ভাঙতে থাকে। তালা ভাঙার ফলে মায়ার হাত কিছুটা থেতলে যায়। মায়া তারপরও চেষ্টা করে। বেশ সময় লাগিয়ে তালা ভেঙে মায়া শাহানা পারভিনকে নিয়ে গ্যারেজে চলে যায়। নিজের গাড়িতে না উঠে মায়া বীরের গাড়ি নেয়। গাড়ির উপরে ড্রাইভারের শার্ট আর ক্যাপ থাকে, যেটা পরে নেয় মায়া। তারপর শাহানা পারভিনকে নিয়ে গাড়ির ব্যাক সিটে শুইয়ে দেয়। শাহানা পারভিনের হাতে ক্যানল ছিল, যেটা মায়া বন্ধ করে খুলে নেয় পালানোর সময়। মায়ের কষ্ট হয়েছে ভেবে কষ্ট পায় মায়া। শাহানা পারভিনের হাত ধরে বলে, সরি মা, এখান থেকে পালানোর জন্য তোমাকে কষ্ট দিয়েছি। দেখবে এখান থেকে যাওয়ার পর তোমাকে আমি ভালো ডাক্তার দেখাবো। কথাগুলো বলেই মায়া ফ্রন্ট সিটে এসে ড্রাইভ করে। গেটের কাছে দারোয়ান গাড়ির ভিতরে শার্ট আর ক্যাপ দেখে ভেবে নেয় এটা ড্রাইভার।
তাই দরজা খুলে দেয়। যেহেতু এটা বীরের গাড়ি, অন্ধকার রাস্তায় বেখেয়ালে মায়া কখনো শাহানা পারভিনের দিকে নজর তো কখনো পিছনে। আবার সে ভাবছে এখন শাহানা পারভিনকে রাখবে কোথায়। এখন পালালেও বীর একটু পরেই তার গাড়ির জিপিএস ট্র্যাক করবে। ভাবতে না ভাবতেই মায়ার ফোনে কল করে বীর। মায়া রিসিভ করে না। বীর এবার মায়াকে মেসেজ দেয়, তোমার পিছনেই আমি আছি জানেমান। এমন মেসেজ দেখে মায়া পিছনে তাকিয়ে দেখতে থাকে, আর ঠিক তখনই গাড়ির সামনে এসে পড়ে একজন যুবক। মায়া ব্যালেন্স হারা হয়ে যায়, যার কারণে যুবকটির পেট ও মুখের উপর থেকে মায়ার চালানো গাড়ির চাকা সংঘর্ষ লেগে চলে যায়। মায়া তারপরও ছেলেটিকে দেখার জন্য পিছনে তাকাতেই মায়ার গাড়ি ব্রেক ফেল করে একটি গাছের সাথে বাড়ি খায়। মায়া এবার কি করবে বুঝতে পারছে না। একদিকে তার মা, আরেকদিকে না চাইতেই তার দ্বারা নিরীহ ছেলের খুন, আবার আরেকদিকে তার মন্ত্রীমশাইকে না পাওয়ার আকাঙ্ক্ষা। মায়া গাড়ির দরজা খুলে যেই ওর মায়ের কাছে যাবে অমনি সেখানে হাজির হয় বীর। গাড়ি থেকে বের হয়ে ছেলেটির লাশ দেখে বীর বলে, নির্দোষ ছেলেকে খুন করলে তুমি? জানো ওকে? শাহমীর রাজের ছোট ভাই তাজ। সিসি ক্যামেরার যে সব প্রমাণ হয়ে গেল জানেমান, এবার কি হবে? মায়া একটু ঘাবড়ে যায়, তবে এবার আর থেমে থাকে না। যেহেতু শাহানা পারভিন তার কাছেই আছে, তাই মায়া এবার কোমর থেকে গুলি বের করে বীরের দিকে তাক করে বলে, আমাকে পাওয়ার এতটা সহজ নয় মিস্টার খান। আপনাকে ভালোবাসতে পারিনি এই মায়া। ভালোবাসাহীন এই সম্পর্কে জড়িয়ে থাকতে চাই না আমি। সরি টু সে, আপনি আমার এত উপকার করলেও আজ তার প্রতিদান হিসেবে আপনি মৃত্যুগ্রহণ করবেন। বলেই মায়া শুট করে দেয় বীরের বুকে। বীর তাকিয়ে আছে মায়ার দিকে। মায়া আবার বীরের বুক বরাবর গুলি করে। বীরের বুক থেকে গড়গড় করে বের হয় রক্ত, যেটা দেখে বীর বলে, ভালোবাসার জন্য হাত বাড়িয়েছিলাম আমি, কিন্তু এর বিনিময়ে রক্ত দিয়ে বন্যা বয়ে দিলে তুমি। এই বীর মরে গেলেও বীরের ভালোবাসা থাকবে অমর। যদি বেঁচে যাই তো তোমাকে পেতেই বেঁচে ফিরব। এটা এই আরহাম খান বীরের ওয়াদা জানেমান। বলে নিচে ঢলে পড়ল বীর। বীরের সাথে আসা লোকগুলো ছুটে আসে বীরের কাছে। বীর তাদেরকে বলে, সিসি ক্যামেরায় থাকা এই ফুটেজ ডিলিট করে দিবি তোরা। আমার জানেমানের দেখাশোনা করে রাখবি। আমার আমানত রেখে যাচ্ছে, বেঁচে ফিরলে তাকে আমার করতে আবার আসবো। সে আমাকে মেরে ফেলতেই পারে, কিন্তু তার বিপদ থেকে রক্ষা করার দায়িত্ব এই বীরের। ফুটেজগুলো তাড়াতাড়ি ডিলিট করার ব্যবস্থা কর যা। এইদিকে বীর তার মৃত্যুশয্যার থেকেও তার জানেমানকে বিপদের মুখ থেকে বাঁচাতে চাইছে। আরেকদিকে মায়া তার মাকে নিয়ে আরেক গাড়িতে উঠে পালিয়ে যাচ্ছে। যদিও এই সব কিছু চেয়ে চেয়ে দেখছে বীর। রাস্তায় শুয়ে থাকা বীরের চোখ বেয়ে পড়ছে পানি, যার জন্য সে বেকুল হয়ে ছুটছে। সে কিনা অন্যের হতে চাইছে। বীরকে হসপিটালে ভর্তি করানো হয়, আর আরেকদিকে বীরের কথায় ফুটেজ ডিলিট করে দেওয়া হয়। বীর সুস্থ হওয়ার পর অতিরিক্ত পাগলামি শুরু করে দেয়, যার কারণে বীরকে বিদেশে নিয়ে যাওয়া হয়। এদিক মায়া সুযোগ বুঝে শাহানা পারভিনকে আলাদা ফ্ল্যাটে নার্সসহ রেখে দেয়, যাতে কেউ শাহানা পারভিনের খোঁজ না পায়। বর্তমান কোমরে কারো স্পর্শ পেতে ভাবনার জগৎ থেকে ফিরে আসে মায়া। কোমরের স্পর্শ করা ব্যক্তির মুখ না দেখলেও বুঝতে পারে কে এই ব্যক্তি। রাজ মায়াকে জড়িয়ে ধরে বলে, এভাবে বেলকনিতে দাঁড়িয়ে নিজের পোড়াচ্ছ কেন মায়াবতী? আশেপাশে সূর্যের তাপ যেটা বেলকনিতে এসেছে, সেই তাপের মাঝে দাঁড়িয়ে সব কিছু অনুভব করতে পারে মায়া। রাজের প্রশ্নে মায়া বলে, এই রোদের মিষ্টি তেজ আমাদের মন ভালো করে দেয় মন্ত্রীমশাই। এখানে দাঁড়ালে শান্তি অনুভব করা যায়, ভুলে থাকা যায় কিছু অপ্রিয় সত্য।